সারা বিশ্বে যেভাবে একের পর এক উত্তেজনা বাড়ছে তাতে একটা প্রশ্ন কিন্তু এখন প্রায়ই শোনা যাচ্ছে, ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল পরিস্থিতিটাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো যে প্রশ্নটা এখন সবার মনে ঘুরছে সেটা হলো, আমরা কি আসলেই আরেকটা বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আর বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে ২০২৬ সালটা। কেন এই সালটা নিয়ে এত কথা হচ্ছে? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। জানেন, ব্যাপারটা এতটাই সিরিয়াস যে নস্ট্রাডামস বা বাবা ভাঙ্গার মতো সেই পুরনো ভবিষ্যৎবাণীগুলোও কিন্তু আবার আলোচনায় চলে এসেছে। তাদের কথাতেও নাকি 2026-এ একটা বড়সড় যুদ্ধের ইঙ্গিত ছিল। আচ্ছা, ভবিষ্যৎবাণী তো তার জায়গায়, কিন্তু আসল রাজনৈতিক বাস্তবতাটা কি বলছে? তো ভবিষ্যৎবাণী বাদ দিয়ে চলুন একদম বাস্তবতার দিকে তাকাই। বিশ্বের ঠিক কোন কোন জায়গা এখন উত্তপ্ত হয়ে আছে, যা আমাদের সবাইকে ভাবাচ্ছে, এক এক করে দেখে নেওয়া যাক। শুরুটা হয়েছিল বছরের একদম প্রথম দিকে ল্যাটিন আমেরিকায়। ভেনেজুয়েলা, যে অনেক দিন ধরে চলা রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট, সেটা হঠাৎ করে একটা মারাত্মক নতুন মোড় নেয়। আর তার আজ কিন্তু পুরো এলাকাটাকেই অস্থিরশীল করে তোলে। ঠিক ৩ জানুয়ারি ২০২৬ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি একটা সামরিক অভিযান চালায়, আর তাতে পুরো দৃশ্যপটটাই যেন এক মুহূর্তে বদলে যায়। ভাবুন একবার, একটা দেশের ভেতরের রাজনীতিতে আর একটা পরাশক্তির এমন সরাসরি হস্তক্ষেপ, এটা কিন্তু আজকাল খুব একটা দেখা যায় না। আর এর প্রভাব যে অনেক দূর গড়াবে তা তো বলাই বাহুল্য। আচ্ছা, এটা তো গেল একদিকের কথা। অন্যদিকে পৃথিবীর আর এক প্রান্তে চীন আর তাইওয়ানকে ঘিরে উত্তেজনা কিন্তু একদম চরমে উঠেছে। চীন যেভাবে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, তাতে মনে হচ্ছে এই পুরনো সংঘাতটা এবার একটা এসপার ওসপার পর্যায়ে চলে এসেছে। বিশেষজ্ঞরা কিন্তু ২০২৭ সালটাকে একটা ডেডলাইন হিসেবে দেখছেন। কেন? কারণ ওই বছরেই চীনের পিপলস লিবারেশন আর্মির ১০০ বছর পূর্তি। আর ধারণা করা হচ্ছে সেই লক্ষ্য মাথায় রেখেই ২০২৬-এর এই বিশাল বিশাল মহড়াগুলো চলছে। মানে একেবারে ফাইনাল রিহার্সালের মতো আর কি। আর ব্যাপারটা শুধু ভেনেজুয়েলা বা তাইওয়ানেই আটকে নেই। একদিকে দেখুন, উত্তর কোরিয়া সমানে মিসাইল টেস্ট করে যাচ্ছে, আবার আমেরিকা তার আশপাশের দেশগুলোকে হুঁশিয়ারি দিচ্ছে। ওদিকে মধ্যপ্রাচ্যেও অভিযান চলছেই। সব মিলিয়ে মনে হচ্ছে পুরো বিশ্বই যেন ছোট বড় আগুনের ফুলকি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এতগুলো সংকট যখন একসাথে চলছে, তার মানে কি বাকেই একটা বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে, নাকি আমরা যা দেখছি সেটা আসলে অন্য কিছু? এখানেই কিন্তু আধুনিক রাজনীতির আসল খেলাটা বোঝা যায়। দেখুন, বড় দেশগুলো মানে পরাশক্তিরা সরাসরি যুদ্ধ করতে চায় না, কারণ তারা জানে এর ফল হবে ভয়ঙ্কর। তাই তারা কি করে? তারা প্রক্সি ওয়ার খেলে, মানে নিজেরা সরাসরি না লড়ে, অন্য দেশকে দিয়ে লড়ায়। আর সাথে চলে অর্থনৈতিক চাপ। এটাই হলো পরোক্ষ লড়াইয়ের খেলা। কিন্তু এই যে একটা অলিখিত নিয়ম ছিল যে সরাসরি লড়াই হবে না, সেটা এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভেনেজুয়েলায় আমেরিকা যা করল, মানে সরাসরি হস্তক্ষেপ, এটা কিন্তু একটা খুবই বিপজ্জনক উদাহরণ তৈরি করল। এখন তো অন্যেরাও ভাবতে পারে, ওরা পারলে আমরা কেন পারব না? আর এই সব কিছু মিলিয়ে বিশ্লেষকরা একটা সিদ্ধান্তে আসছেন। তারা বলছেন, আমরা ঠিক বিশ্বযুদ্ধের মধ্যে নেই, বরং আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের পরিস্থিতির মধ্যে আছি। আর এর নাম দেওয়া হয়েছে একটি নতুন যুগের স্নায়ুযুদ্ধ। একে বলা হচ্ছে কোল্ড ওয়ার 2.0 বা দ্বিতীয় স্নায়ুযুদ্ধ। আগের স্নায়ুযুদ্ধের সাথে এর একটা বড় পার্থক্য আছে। তখন ছিল দুটো পক্ষ, দুটো ব্লক। কিন্তু এখন অনেকগুলো শক্তিশালী দেশ একে অপরের সাথে পাল্লা দিচ্ছে, কখনো অর্থনীতি নিয়ে, কখনো প্রযুক্তি নিয়ে, আবার কখনো সামরিক শক্তি নিয়ে। তাহলে সার কথাটা কি দাঁড়ালো? মূল ভয়টা কিন্তু কোনো ঘোষিত বিশ্বযুদ্ধ নিয়ে নয়। আসল বিপদটা লুকিয়ে আছে এই যে ছোট ছোট সংঘাতগুলো চলছে, এর কোনো একটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মানে একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই কিন্তু দাবানল ছড়িয়ে পড়তে পারে। আর এটাই আমাদের শেষ পর্যন্ত একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই যে নতুন স্নায়ুযুদ্ধের একটা ঠুনকো ভারসাম্য তৈরি হয়েছে, সেটা কি টিকে থাকবে, নাকি এই ছোট ছোট সংঘাতগুলোই একদিন মিলেমিশে একটা বড় যুদ্ধের জন্ম দেবে? এমন একটা যুদ্ধ যার জন্য হয়তো এই বিশ্ব এখনও একেবারে প্রস্তুত নয়।